বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটির সভায় দায়িত্ব প্রদান, ইসির অনুরোধে উত্তরবঙ্গ সফর স্থগিত। প্রার্থিতা নিয়ে ইসিতে আজ শুরু শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 645 আপিল জমা, স্থগিত হতে পারে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন। সারা দেশে জেঁকে বসেছে শীত, শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কিশোরগঞ্জে চলছে বোরো আবাদ। বৈরী আবহাওয়া ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষক। এবং এখনো মিলছে না এলপিজি সিলিন্ডার, বাজারে কমেছে সবজির দাম। বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে শুক্রবার রাতে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। পরে এই নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে 645টি আপিল জমা পড়েছে। শেষ দিনে শুক্রবার 176টি আপিল জমা পড়ে। ইসিতে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন জানায়, আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হবে এবং তা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরের দিন রোববার 71 থেকে 140 নম্বর, সোমবার 141 থেকে 210 নম্বর এবং মঙ্গলবার 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি হবে। নির্বাচন কার্যক্রম স্থগিত হতে পারে পাবনা 1 ও 2 আসনে। সংসদীয় সীমানা সংক্রান্ত রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে এই সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল আবেদনের শেষ দিনে ভিড় দেখা যায় নির্বাচন ভবনে। রিপোর্ট করছেন এমআর আসাদ। নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করার পরও সংক্ষুব্ধ অনেকেই উচ্চ আদালতে রিট করেন। এমনই একটি রিটের রায়ে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত রাখতে আদেশ দেন আপিল বিভাগ। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি। এ বিষয়ে কোনো নির্দেশনা যায়নি পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। এদিকে আপিলের শেষ দিনে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পক্ষপাতের অভিযোগ থাকলেও নিজেদের ভুলের কথাও স্বীকার করছেন আবেদনকারীরা। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমাদের প্রত্যেকের বিষয়ে দেখলাম, ম্যাক্সিমাম এখানে আসার পর দেখলাম যে 1%-এর বিষয়টা নিয়ে এসে তারা আমাদেরকে বাতিল করে দিয়েছে। যেই মামলাগুলি আওয়ামী লীগের আমলে হয়েছে এবং আবার এই সরকার যে উইথড্র করেছে, সেগুলো উল্লেখ করতে হবে, এটা আমাদের ধারণায় ছিল না। সেই জন্য আমরা মনে করছি এটা খারিজ হয়ে গেছে, মানে আর উল্লেখ করতে হবে না। ওইটাই রিটার্নিং অফিসার দেখেছেন না, ওগুলো উল্লেখ করতে হবে। সেই জন্য আপনাদের স্থগিত, আপনারা আপিল বিভাগে যে সেখান থেকে ঠিক করে নিয়ে আসেন। তারা যখন প্রত্যেকের বাসা বাসায় গিয়েছে, বিনা নোটিশে যখন গিয়েছে, তখন তারা পুলিশ দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং ওই আতঙ্কের ফলশ্রুতিতে তারা বলেছে যে না, আমরা সমর্থন দিইনি। তো এই কারণ দেখিয়ে যে জেলা প্রশাসক ছিল, রিটার্নিং অফিসার, উনি আমার মনোনয়ন বাতিল করেন।
ভুল ত্রুটি আমলে নিয়ে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা আবেদনকারীদের। চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে আবেদনের শুনানি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মানুষ নির্বাচনের অপেক্ষা করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ জানান তিনি। এ সময় তিনি আরও জানান, ছাত্র সংসদগুলোতে ভোটের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সার্বিক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা নিন্দনীয়। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। জানুয়ারির ঠিক এই সময়েই কালুষার মাজারে কিছু লোক হামলা করেছিল, হামলা করে এটা যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে, জামা ওইটার ভাঙচুর করেছে। আমরা দেখলাম যে এই বছর তারা আবার এটাকে মেরামত করেছেন। এই গভর্নমেন্টের তরফ থেকে সবার কাছে একটাই মেসেজ যে বাংলাদেশ সম্প্রীতির দেশ, সবাই মিলেই আমরা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। ঘন ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে দেরিতে। শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, গোপালগঞ্জ থেকে শীত পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, গোপালগঞ্জের জনজীবনে শীতের প্রকোপ কেমন দেখছেন? লিজা, কিন্তু গোপালগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গত 2 দিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের প্রকোপ। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 92%। আর শীতের এই টানা শীতের যে তীব্রতা থাকার কারণে কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের চাপ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে, এখানকার চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলেছেন যে দীর্ঘদিন এই শীত, তীব্র শীত স্থায়ী হওয়ার কারণে বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধ বয়সীরা। শিশুরা সাধারণত অ্যাজমা, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে আসছেন। এছাড়াও তীব্র শীতের কারণে বৃদ্ধ বয়সীদের রক্তনালী সংকুচিত হওয়ার কারণে কিন্তু তারা বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন হৃদরোগে। এছাড়াও শীতের যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও বেড়েছে কিন্তু বাতাসের বেগ। আর বাতাসের এই উত্তরের যে হিমেল হাওয়া কারণে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের। আবহাওয়া অফিস জানিয়েছেন চলতি মাসে আরো কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু আসতে পারে, এমনটা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ আবহাওয়া অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আবু সুফিয়ান। সব মিলিয়ে গোপালগঞ্জে টানা শৈত্যপ্রবাহ এবং শীতের তীব্রতায় কিন্তু জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। সব থেকে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, এছাড়াও ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল
এবং হতদরিদ্র মানুষের মাঝে কিন্তু এই শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। গোপালগঞ্জে টানা এই শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এই শীতের কারণে স্বাভাবিক যে কার্যক্রম মানুষের এটা কিন্তু ব্যাহত হচ্ছে। এই ছিল গোপালগঞ্জ থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। লিজা। জি মাসুদ, আপনাকে ধন্যবাদ। এবার রাজশাহী থেকে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন রাজশাহীতে? যে এবারের যে ভারী শীত, সেই শীতের প্রকোপে সারা দেশের উত্তরাঞ্চলের মানুষ হাড় কাঁপানো শীত। আমি আপনাকে একটু বলে রাখি যে রাজশাহী ক্লিন সিটি, এডুকেশন সিটি এবং হেলদি সিটি, এই যে একটা প্রভাব, সেটা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এর একটা মান থাকলেও বিশেষ করে আবহাওয়া জনিত বিষয়ের যে বৈরিক প্রভাব, সেই বৈরিক প্রভাব কিন্তু আমরা গ্রীষ্মকালে যেমন সূর্যের চোখ রাঙানি দেখি, ঠিক সেইভাবে শীতকালে হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা অবস্থান, এটা উত্তরাঞ্চলের প্রভাব কিন্তু এখন আমরা বুঝতে পারছি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন, এখানে ছিন্নমূল মানুষ বা খেটে খাওয়া মানুষ যারা তাদের অপেক্ষায় আছে, কিন্তু প্রচন্ড শীতের প্রভাবে সেই শীতজনিত কারণে তারা কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি আবহাওয়া অধিদপ্তরের যে আমাদের কাছে তথ্য আছে, সেটা আজকে রাজশাহীতে সকাল 6টায় আমাদেরকে যে তথ্য জানিয়েছে তা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস আসলে শীতের যে অবস্থান, সেই অবস্থানটা তারা জানিয়েছে। কিন্তু যে তীব্র বাতাস, অর্থাৎ 12 থেকে 20 কিলোমিটার বেগে বয়ে আসা উত্তর থেকে যে বাতাস, এই বাতাসের কারণে শীতের তীব্রতা কিন্তু প্রকোপ আকার ধারণ করেছে। এবং আমি একটা তথ্য আপনাদেরকে আরো একটা তথ্য জানিয়ে রাখি, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আফতার আমাদেরকে জানিয়েছেন যে এই শীতের প্রভাবে ছিন্নমূল মানুষ কিংবা হতদরিদ্র মানুষের মাঝে তারা সরকার থেকে প্রাপ্ত প্রায় 42,000 যে গরম কাপড় কিংবা কম্বল বিতরণ করেছেন, এবং তার একটা টিম কাজ করছে এডিসি এবং ম্যাজিস্ট্রেট লেভেলে, যারা রাত্রিবেলায় গভীর রাত্রে রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড সহ বিভিন্ন ফুটপাতে তারা যাওয়া আসা করছেন, এবং সেখানে গিয়ে ছিন্নমূল মানুষ যারা হতদরিদ্র তাদেরকে কিন্তু আসলে এই গরম পোশাক দেওয়া হচ্ছে। আমি রাজশাহী মেডিকেলের কথা যদি আপনাকে বলে রাখি, যে এই শীতের প্রভাবে মূলত যারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে তারা হচ্ছে শিশু এবং বয়স্ক যারা তারা, এবং এই ওয়ার্ডগুলো বিশেষ করে শিশু এবং বয়স্ক ওয়ার্ডের যিনি রাজশাহী মেডিকেল হাসপাতালের ডাইরেক্টর, এই যে প্রকোপতা শীতজনিত কারণে যে রোগ, সেই রোগের শতাংশ কিন্তু বেড়েছে, প্রায় 20% রোগী এক্সট্রা বেড়েছে, যার ফলে তারা ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় কাভার দিয়ে, অর্থাৎ ব্যালকনি বা বারান্দায় কাভার দিয়ে সেখানে তারা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। আর এই প্রভাবের কারণেই রাজশাহীতে আসলে ছিন্নমূল মানুষ কিন্তু এখন যথেষ্ট কষ্টের মধ্যে আছে। তো লিজা, এই ছিল রাজশাহী থেকে আজকে সকালে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ শ্যামল আপনাকে। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে চলতি বোরো মৌসুমে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের কৃষকরা। জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদ, তবে বৈরী আবহাওয়া ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দুশ্চিন্তা বেড়েছে তাদের। প্রতিকূলতা সত্ত্বেও ভালো ফলনের আশা কৃষকদের। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জে পুরোদমে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। বছরের একমাত্র ফসল হওয়ায় বোরো মৌসুম ঘিরেই পুরো বছরের আশা ভরসা হাওরের কৃষকদের। ইতোমধ্যেই জেলার বিভিন্ন হাওর এলাকায় জমি প্রস্তুত ও ধান রোপণের কাজ শুরু হয়েছে। এতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রতিকূল আবহাওয়া, সারের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় কৃষকরা। এই বাসটারে আপনার মনে কানে তো 15-20 মন ধান, এই ধানের পড়তে মিলে না। কৃষি মানুষ আমরা তো না করে চলতে নাই। কামলা আগে লইতাম 500 টাকা, অঙ্কা 800-900 টাকা লাগে কামলা লইতে, এরপরেও মানুষ পাইতাছি না। এমন যদি সারের দাম একটু বেশি, লোক সংখ্যা পাওয়া যায় শীতের কালে,
একটু দাম বেশি রাখবে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। সরকার কর্তৃক নির্ধারিত দামে সার যেন বিক্রি হয়, কৃষক যেন নির্ধারিত দামে সার পায়, সেজন্য জেলা এবং উপজেলা পর্যায় থেকে মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কোনো ডিলার যদি অনৈতিকভাবে সারের দাম বেশি নেয় এবং তার প্রমাণ আমাদের কাছে আসলে অবশ্যই আমরা সেই ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় 1,68,260 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে শুধু হাওরে চাষ হবে 1,04,435 হেক্টর জমি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ধর্মঘট প্রত্যাহার করলেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। যতটুকু মিলছে তাতেও দাম চড়া, ভোক্তাকে গুনতে হচ্ছে 2,000 থেকে 2,200 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সহ হোটেল ব্যবসায়ীরা। আর এলপিজি ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি ফিরেছে। স্থিতিশীল রয়েছে ডিম এবং মুরগির বাজার, তবে মাছের দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। এদিকে সপ্তাহ ব্যবধানে চাল ও ডালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত। জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর পরে প্রথম শুক্রবারেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশি বিদেশি বাহারি পণ্য থেকে ক্রেতারা কিনছেন তাদের পছন্দের সামগ্রী। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দোকানিরা বলছেন ছাড় চলছে বিভিন্ন পণ্যে। পর্যটনের অপার সম্ভাবনাময় স্থান নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ও লালচর। বন, হরিণ, কাঁকড়া এবং মনোরম সমুদ্র সৈকত দেখতে এখানে ছুটে আসে পর্যটকরা। কিন্তু পর্যাপ্ত হোটেল, রেস্তোরাঁ ও যোগাযোগ ব্যবস্থার অভাবে এর সম্ভাবনা এখনও বিকশিত হয়নি। হাতিয়াকে পর্যটন জোনে পরিণত করতে সরকারের সহায়তা চান স্থানীয়রা। ফিরোজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, যেখানে ছড়িয়ে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। নিঝুম দ্বীপ, কাজীর বাজার, কমলার দিঘি, নিমতলী সমুদ্র সৈকত, সূর্যমুখী বীচ, লালচর সৈকত, প্রতিটি স্থানই প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। কেওড়া বনে দেখা মিলে হরিণের বিচরণ, নদীর চরে লাল কাঁকড়ার দল ও নানা প্রজাতির পাখির অভয়ারণ্য, বিশাল জলরাশি আর নীরব বনভূমি মিলিয়ে হাতিয়ার প্রাকৃতিক অপরূপ দৃশ্যে পর্যটকদের কাছে টানে। জেলার অন্যান্য ঢাকা হইতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন বেড়াতে আসে। চিটাং থেকে আসছি, হাতিয়ায় বন দেখতে আসছি, পাশাপাশি হরিণ দেখতে আসছি। অনেক সুন্দর, এই যে মনোরম পরিবেশ, যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিশ্চিত করা গেলে এই দ্বীপ পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। রাস্তাঘাটের যে অবস্থাটা, এই কারণে হয়তোবা অনেক সংখ্যক টুরিস্ট কম আসে। ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই, এজন্য আমাদের এটা যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের মেয়েদের জন্য, সবার জন্য একটা সুবিধা হবে। ভালো হোটেল, পর্যটন, আসা যাওয়া এগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে কক্সবাজারকেও হার মানাবে হাতিয়া। দ্বীপের সড়ক যোগাযোগ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘাট থেকে নিঝুম দ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। প্রায় 39 কোটি টাকার বাজেট গ্রহণ করা হয়েছে। তাছাড়াও আপনারা জানবেন যে কমলার দিঘিতে আমাদের খুব সুন্দর একটি ইউনি ব্লকের কাজ হয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে হাতিয়াকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা, সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের পার্বতীপুরে রেল সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 16টি ইউনিয়ন ও চৌমোহনী পৌরসভার শীতার্ত 10,500 মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আম্বার গ্রুপ। ফেনীতে তাহের আহমেদ সুরাইয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে মহিলাদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান, বিদ্রোহীদের বোঝানো হচ্ছে কাজ না হলে বহিষ্কার। এরপরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমার নীতি যথেষ্ট, ট্রাম্প। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে 610 আপিল। খুনিরা জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে, তবে তারা শনাক্ত হয়নি টাস্কফোর্স। সমকালের শিরোনাম ট্রাম্পের হুমকি, হস্তক্ষেপে দেশে দেশে অস্থিরতা, বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। আসন নিয়ে জামায়াত চরমোনায় এখনও সমঝোতা হয়নি। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে নির্বাচন নিয়ে পরিকল্পিত অপপ্রচার, রাজধানীতে 401 অবৈধ অস্ত্রধারী, ইসিতে 645 আপিল আবেদন শুনানি শুরু আজ। যুগান্তরের শিরোনাম অপরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন, ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট, 3 সংঘর্ষের পর বাসে আগুন, দগ্ধ 4 জনের মৃত্যু। মৌসুমী চালের বাজারে এবারে মিলারের থাবা। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনাম Young voters poised to shape next election. 80 health facilities lie idle in 18 districts. Tarek now BNP chairman. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সভায় দায়িত্ব প্রদান, ইসির অনুরোধে উত্তরবঙ্গ সফর স্থগিত। প্রার্থিতা নিয়ে ইসিতে আজ শুরু শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 645 আপিল জমা, স্থগিত হতে পারে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন। সারা দেশে জেঁকে বসেছে শীত, শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কিশোরগঞ্জে চলছে বড় আবাদ, বৈরী আবহাওয়া ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষক। এবং এখনও মিলছে না এলপিজি সিলিন্ডার, বাজারে কমেছে সবজির দাম, বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।